ভাইজান এসে গেছে। এমন কি ঘটনা ঘটেছে যা ফোনে জানানো সম্ভব হয়নি? আমাকে সশরীরে আসতে হলো। সর্বনাশ হয়ে গেছে ভাইজান। ওই প্রফেসর রায়হান খান আমাদেরকে পথে নামানোর ব্যবস্থা করেছে। মানে চেয়ারম্যান হিসাবে আমি এত বছর যে সরকারি খাস জমি লিজ নিয়ে ভোগ করে আসছি, তা এবার আমার হাতছাড়া হয়ে গেছে ভাইজান। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে 15 বছরের জন্য এবারে তুমি লিজ পাচ্ছ। হ্যাঁ, অনেক টাকা খরচ করে সেই ব্যবস্থাই আমি করেছিলাম, কিন্তু রায়হান খান সমবায় সমিতির সভাপতি হিসাবে ওই চাষা ভূষা সদস্যদের নিয়ে পিএনওর অফিসে গিয়ে সব জমি 30 বছরের জন্য ওদের নামে লিজ নিয়ে গেছে। না, ওরা যতই লিজ দিয়ে থাকুক ওই সব জমি তোমরা ভোগ করবে, আর আমি আজই সেই ব্যবস্থা করব। মৌলানা সাহেবকে খবর দিয়েছো? জি ভাইজান। মিলাদ শেষ করে তোমাদের সবাইকে নিজ নিজ দলিল বুঝিয়ে দেবো। এখনো কিছু করিনি, তবে এখন করবো। ভোটাদের নেতা হয়ে আমার সাথে শত্রুতা করার পরিণাম কি আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। গরিবদের নেতা সেজে আমার বোন জামাইকে অসম্মান করে যে জমি তুই লিজ দিয়েছিস তা ফিরিয়ে না দিলে তোর নেতাজিকে শেষ করে দেবো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই জুলুম অত্যাচার তোমরা বন্ধ করো। মা বন্ধু ইজ্জত নিয়ে চিনিমিনি না খেলে আর জীবন তোমরা কেড়ে নাও না। তোর জীবন কেড়ে নিয়ে তোর আমার বোন জামের ক্ষতিপূরণ হবে না। শোন, আমাদের হাত থেকে তোর লোকদের জীবন বাঁচাতে চাইলে নিজ পাওয়া সরকারি জমির দলিল 15 বছরের জন্য আমার নামে লিখে দিতে হবে। তা না হলে এই গ্রামের কাউকে বাঁচতে দেবো না। বল, দলিল লিখে দেবে কিনা? ঠিক আছে, আমি তোমাদের শর্তে রাজি। তাহলে কাল সকালে লিজের দলিল লিখে আমাদের কাছে পৌঁছে দিয়ে আসবি। কথার বল খেলাফ হলে এই এলাকায় কারবালা হয়ে যাবে, কথাটা মনে রাখিস। বলো। এত কষ্ট করে আপনি আমাদের উপকার করতে এসেছেন, তাই আপনাকে শুভেচ্ছা না জানিয়ে পারলাম না। এই নিন। কিন্তু এই দলিলকে কেন্দ্র করে যদি আইনের আশ্রয় নিয়ে আমার বোন জামাইকে অপমান করার চেষ্টা করো, তাহলে তোমার জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। কথাটা মনে রাখো প্রফেসর। স্যার, ওই লম্পট চেয়ারম্যান সোলেমান সরকারের কারণে আমরা এতটা বছর যে হক থেকে বঞ্চিত ছিলাম তা আজ ফিরে পেয়েও আবার ওদের হাতে তুলে দিতে হলো। আমরা যে আশা বুকে নিয়ে এতদিন দুঃখে কষ্টের দিন কাটিয়েছিলাম আজ তাও শেষ হয়ে গেল স্যার। যে লিজের জমিকে কেন্দ্র করে ওরা আমার সন্তানকে কেড়ে নিয়েছে, বাড়িঘর সব জ্বালিয়ে পড়ে নিঃস্ব করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কেন আইনের আশ্রয় নিলেন না স্যার? কারণ একটাই, আইন। আইন ওদের হাতের মুঠোয়। তাই দলিল যদি আমি না দিয়ে আসতাম তাহলে আমাকে সহ তোমাদের সবাইকে ওই জালিমদের হাতে জীবন দিতে হতো। যাকে তোমরা এক কাজ করো, আমার বাপ দাদার ভিটে মাটি সহ জায়গা জমি যা কিছু আছে তা তোমরা সমানভাবে ভাগ করে নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নাও। আপনি কি পথে না নিয়ে আমরা নিজেরা খেয়ে পড়ে বেঁচে থাকবো? তা হতে পারে না। তাহলে তোমরাই বলো এখন আমি কি করব? স্যার,
আমাদের ভাগ্যে যা হবার তা তো হয়ে গেছে, তাই আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে আমাদের মতো ভাগ্যহারা না হয় তার একটা পথ খুঁজে বের করুন স্যার। হ্যাঁ, আজ থেকে 15 বছর পর আমাদের দলিল আমরা যাতে ফিরে পাই তার একটা ব্যবস্থা করুন। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধররা যেন ওই জুলুমবাজদের জুলুম অত্যাচারের শিকার হয়ে আমাদের মতো মুখ থুবড়ে পড়ে না থাকে, সেজন্য প্রত্যেক ঘর থেকে অন্তত একজন ছেলেকে কোরবানি দিতে হবে। যার ঘরে একটি ছেলে রয়েছে তাকে মনে করতে হবে তার ঘরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেই নাই। দেখবে সেই সন্তানই একদিন এই এলাকাকে রক্ষা করবে। স্যার, আপনার কথা মতো প্রত্যেক ঘরের বড় ছেলেদের নিয়ে এসেছি। এতদিন সবাই যে হাতে কলম নিয়ে শিক্ষা নিয়েছ, এবার সেই হাতে লাঠি তুলে নিয়ে জীবন রক্ষার জন্য শিক্ষা নিতে হবে। লড়াই করে হয় বাঁচতে হবে আর নয় মরতে হবে। বলো তোমরা রাজি? সাবাস। এখন আমার ঘর থেকে একজনকে দেওয়া বাকি আছে, তাই না? শফিক, সাজ্জাদ, রুস্তম, ভাইজান 10টার মধ্যে দোলাকে মাজারে পাঠানোর কথা। জন্মদিনে মেয়েটাকে দেখতে যেন অপূর্ব সুন্দর লাগে সেই রকম সাজে সাজাতে হবে, শরীফটা বলে দিয়েছে। আর তাই পোশাক পাঠানোর কথা। কিন্তু কোথায় পোশাক? ইলিয়াস, শরীফকে শিগগির একটা ফোন করতে ভাই। হ্যালো ভাইজান, কথা বলো। কে? দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন? মামুনি কোথায়? ওকে দাও, জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না? তা না হয় জানাবেন, কিন্তু নতুন পোশাক পাঠাবেন বলেছিলেন। কোথায় সে পোশাক? এখনো আসেনি কেন? জানিনি তো, যেদিনে পোশাক আসেনি এর কথা যদি দোলামা জানতে পারে তখন কি অবস্থা হবে বলুন তো দুলা ভাই। ট্রেনেই পাঠাতাম, কিন্তু ট্রেন মিস করেছি, তাই হেলিকপ্টার চার্টার করে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বলুন কি, ঘন্টায় 25,000 টাকা খরচ দিয়ে হেলিকপ্টারে পোশাক পাঠিয়েছেন? হ্যাঁ, মহাহারা মেয়ে আমার, ওর খুশির চাইতে টাকার মূল্য আমার কাছে বেশি হতে পারে না। বাইরে গিয়ে দেখো, অলরেডি হেলিকপ্টার ল্যান্ড করতে যাচ্ছে। হেলিকপ্টার থেকে তাড়াতাড়ি লাগে তুমি নামো না। জি আচ্ছা। দোলা, বিশেষ কাজে তোমার বাবা আজকে পরে আসতে পারেনি, তাই তোমার জন্মদিনের জন্য হেলিকপ্টার এই পোশাকগুলো পাঠিয়ে দিয়েছে। শোনো, তোমার মামা বলেছে তোমাকে নিয়ে পাগলা বাবার মাজার জিয়ারত করে দোয়া নিয়ে আসছে। এটা তোমার বাবার নির্দেশ।
তাই শীঘ্রই তৈরি হয়ে চলে এসো। ঠিক আছে, গাড়িতে ওঠো। কি বলছো তুমি? দোলা মামনি নাচের স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, তার নাচ শেখার শখ হয়েছে। তাহলে ওই ডান্স মাস্টার এখানে এসে যেন নাচ শেখায় সেই ব্যবস্থাই আমি করছি। না না। হ্যাঁ, ও এই সেই ডান্স মাস্টার? হ্যাঁ মামা। অথচ আমি শুনে ভেবেছি তুমি বুড়ো মানুষ হবে। এ তো বাচ্চা ছেলে। তাই ইয়াং ম্যান, কোথায় ডান্স শিখেছো তুমি? শিল্পকলা একাডেমিতে। তোমাকে 50,000 টাকা দেবো, বিনিময়ে তোমার স্কুল বন্ধ করে দিয়ে আমাদের ভাগ্নি যখন মন চাইবে তখনই তুমি ওকে নাচ শিখাবে। সম্ভব নয়, 50-এ না পোষালে 1 লক্ষ টাকা পাবে। বহু কষ্ট করা আমার নাচের স্কুল বন্ধ করে এখানে এসে আপনাদের ভাগ্নিকে তার ইচ্ছা মতো যখন তখন নাচ শেখাবার জন্য নাচের শিক্ষক হিসেবে আমার জন্ম হয়নি। এই হাত পারে নাচানাচি করিস তুই? সামান্য ডান্স মাস্টার হয়ে তোর এত বড় সাহস? না, শুধু নাচানাচি করো না, প্রয়োজনে সিংহের মতো গর্জনও করতে পারি। সিংহের গর্জন শোনার জন্য তোর এখানে ডাকিনি। বল, এখানে এসে আমার ভাগ্নি তুই নাচ শিখাবি কিনা? শুনুন, বহু সাধনার পর নাচ শিখে নৃত্যশিল্পী হতে হয়। নাচ মানে এখানে এসে আপনাদের ভাগ্নের শরীর মালিশ করার বিষয় নয়। আরে নাচ, গান, সংস্কৃতি তাদের জীবনে মানায় যারা তার মর্ম বুঝে সাধনা করে জীবন বিসর্জন দেয়। আর সেই সাধনাকে আপনারা টাকার বিনিময় পুতুল খেলার মতো খেলতে চাইছেন। মনে রাখবেন, সংস্কৃতি সাধনা আপনাদের মতো অহংকারী মানুষের জীবনে আসতে পারে না। মুখ সামনে কথা বলছি। হ্যাঁ, আপনারা ডেকে এনে যা ইচ্ছা তাই বলবেন, আর আমি সব মুখ বুঝে সহ্য করব, তাই না? শুনুন, আপনারা যা প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি মাত্র। পায়ের জুতো খুলে কিন্তু ছুঁড়ে মারেনি। আসে। এই দাঁড়া, এই বাড়িতে যেমনি বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তেমনি অনুমতি ছাড়া বেরিয়ে যাওয়াটাও অপরাধ। এই চোখ, আমি কারো অনুমতি ধার ধারি না। কথাটা মনে রাখিস। তোমাকে অসম্মান করেছে, কিন্তু আমি তোমাকে সম্মান দিয়ে আমার মনের ইচ্ছে পূরণ করব, ভালোবেসে আপন করে নেব। স্যার, এই নিন বেতন। এই মাসের বেতন তো তুমি একবার দিয়ে দিয়েছ। জি না স্যার, এটা মিস তুলার বেতন। মিস তুলার বেতন? এই যে, আপনি এদিকে আসুন। আপনি? আপনার ছাত্রী। ও, বিলাসিতা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাহলে? ঠিক আছে। প্রথম তালিম নেওয়ার নিয়ম কি জানেন? শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ নিতে হয়। বেশ, একবার করে দেখান তো। এই, চুপ করো সবাই। শুনুন, প্রথমে 2 হাত তুলে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয়, তারপর এইভাবে 2 হাত বুকে নিয়ে বাবা মায়ের আশীর্বাদ নিতে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে একবার করে দেখান তো। দেখাচ্ছি স্যার, কিন্তু তার আগে আপনি আমাকে
তুমি বললে খুশি হব। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি দেখাও তো। না, এভাবে নয়, সোজা 2 হাত উপরে তুলো, উপরে তুলো, এভাবে চেহারাটা সোজা রাখো, চেহারাটা সোজা রাখো, হ্যাঁ এইভাবে। তারপর কোমরটা এরকম বাঁকা করতে হবে। হ্যাঁ, 1 2 3। কি হলো? যেভাবে বলছি সেভাবে করো। হ্যাঁ, এই নাই, শুনতে পাচ্ছ না? এই দোলা, এদিকে এসো। তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? আরে আরে কি দেখছো? শোনো, 2 হাত এভাবে কোমরে রেখে রাখো রাখো, আরে রাখো না, আহা রাখো তো। তারপর ডান পা সোজা করে এইভাবে উপরে তোলো, আহা করো না, এভাবে উঠাও। হ্যাঁ ইজি। এই মেয়ে, নাচ শেখার ব্যাপারে তোমার কোনো আগ্রহ আছে? যদি থাকে তাহলে আমি যেভাবে করছি সেভাবে করে দেখাবে। দেখো, 1 2। ঠিক আছে, এবার তুমি দেখাও। আরে আরে থামো 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 থামো, যেভাবে উল্টাপাল্টা নাচছো একটু পরে নিশ্চয় বলবে উঠুন বাঁকা। তাই সোজা রাখার জন্য এখানে নয়, এই টিলার উপরে গিয়ে সাধনা শুরু করো। যাও, এই যাও যাও যাও। এটা ধরে সাবধানে উঠে আসার চেষ্টা করো। শক্ত করে ধরো। চলো, দোলা এদিকে এসো। কি ব্যাপার, এগুলো কি? নতুন কাপড়। কে আনতে বলেছে? আমি এনেছি। প্লিজ, আপনি সাধারণ মানুষের মতো থাকবেন না, হ্যান্ডসাম হিরোর মতো থাকবেন, যাতে একবার দেখলে বারবার 1000 বার দেখতে ইচ্ছে করে। না লাগবে না, কেউ আমাকে দেখুক, আমি তা চাই না। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। এই চল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আরে যাও না, যাও। এই শোনো, তোমরা তো সবই শুনেছ, ব্যাপারটা কি বলো তো? আমি এমন কি অন্যায় করেছি যার জন্য উনি এত খেতে দিলেন? নিশ্চয়ই বড় ভাইয়ের স্ত্রীর কথা মনে পড়েছে। কোনো কারণে যদি তার স্ত্রীর কথা মনে পড়ে তাহলে উনি খুব বেশি রেগে যায়। উনি বিয়ে করেছেন? শুধু বিয়ে নয়, বাচ্চাও আছে। তার মানে দোলনায় যে বাচ্চাটা আছে
ও তো তোমাদের কারো বাচ্চা নয়। জি না। আচ্ছা, ওনার স্ত্রীকে তো দেখলাম না। আইডিয়া জানে যান, বাবুকে নিয়ে তুমি দূরে সরে আছো, কিন্তু এবার আর দূরে থাকতে দেবে না। হ্যাঁ, এই মেয়ে, তোমার উদ্দেশ্যটা কি? ভালো। ভালো মানে? ভালো মানে ভালো। আপনার স্ত্রীও খুব ভালো, ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে। হাই দুলা ভাই। কখন এসেছো? অনেকক্ষণ হয়েছে। এসে আপনার বাবুকে গোসল করিয়েছি, লোশন মেখেছি। আর আমার ছাত্রীদের কাছে আমার স্ত্রী বলে পরিচয় দিয়েছো না? অন্যায় কি করেছি? আমি তো আপনারই শালী। আপনি যদি বিয়ে করেন তাহলে প্রথম সুযোগটা তো আমারই। আর তাই হঠাৎ করে চলে এসেছি কেন জানেন? বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমিও বলে দিয়েছি বিয়ে করলে আপনাকেই করবো, সেই জন্য সরাসরি কথাটা জানাতে চলে এলাম। মেয়ে আমার ছোট হলো, আমার মাথায় যে চিন্তা আসেনি ওর মাথায় এসেছে। বড় বোন ছিল তান সবচেয়ে আপন, সুখ দুঃখের সাথী। তাই বড় বোনের একমাত্র আমানত তার সন্তান। সেই সন্তানের মা হয়ে বেঁচে থাকার জন্য ও তোমার কাছে ছুটে এসেছে। ওর সিদ্ধান্ত যদি সঠিক মনে করে তুমি মেনে নাও, তাহলে আমি আমি তোমাদের বিয়ের প্রস্তুতি নেব। না, এই জীবনে আমি আর বিয়ে করব না। আমার এই অন্তরে আমার স্ত্রী রুনা ছাড়া আর কাউকে আমি ঠাঁই দিতে পারবো না। আর তাই রুনার স্মৃতি হিসাবে আমার সন্তান আমার জীবনে জড়িয়ে আছে। অন্য কাউকে বিয়ে করে এই জীবন থেকে আমি আমার সন্তানকে আলাদা করে দিতে পারবো না। কারণ আমি জানি রুনার অবর্তমানে অন্য কেউ যদি বউ হয়ে আমার ঘরে পা রাখে, তাহলে জ্বলন্ত হৃদয়ের জ্বালা আরো বেড়ে যাবে। চলো, দ্বিতীয় স্ত্রীর কোল জুড়ে যখন নতুন সন্তান আসবে, তখন আমার রুনার আদরের ধন পর হয়ে যাবে। এমনও হতে পারে সৎ মায়ের সংসারে আমার সন্তান অনাদরে অবহেলায় দুঃখে কষ্ট বড় হবে। রুনার একটা কষ্ট পাবে যা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। আর তাই আমার সিদ্ধান্ত একটাই, আমি দ্বিতীয় বিয়ে করব না। আমার সন্তান হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কি আমাদের ওস্তাদ কত আদর্শবান খাঁটি মানুষ দেখেছেন? মিনা তার আত্মীয় বলে বেশি কিছু বলেনি। আর ওর জায়গায় আপনি হলে তো শুধু মুখ দিয়ে নয়, হাত দিয়ে হলেও কিছু করতেন। না, আমি অন্য সব সাধারণ মেয়েদের মতো নই। আমি জীবনে কিছু আশা করলে তা না পাওয়া পর্যন্ত আমি ছাড়ি না। কিন্তু আমার বড় ভাইকে নিয়ে আপনি যদি কোনো আশা পোষণ করে থাকেন, তাহলে তার কোনো দিনই পূরণ হবে না। এখানে পা যখন রেখেছি তখন ভিক্ষার হাত বাড়ি হলেও আমার ভালোবাসা আমি আদায় করে নেব। আর তোমার ভাইয়াকে আমি বিয়ে বলা করব। সহজ, কিন্তু করা খুব কঠিন। বাজি বাজি। ওকে, বাই বাই। এই বৃদ্ধাঙ্গুর আছে বলি দেখে বাজে ধরেছিস। এখন সত্যি যদি মেয়েটা জিতে যায় তখন কি হবে? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, তাহলে খুব ভালো হবে। তাই দু হাত তুলে দিন রাত আল্লাহর কাছে দোয়া করো, কারণ আমরা দুজন বড় ওস্তাদের পাশে পাশে আর কতদিন থাকবো? এই আমাদের দুজনের ছোটখাটো একটা ভবিষ্যৎ আছে না? ঠিক বলেছিস। মিথ্যে কথা। ভবিষ্যতের কথা যদি ভাবতে তাহলে দিন রাত ওস্তাদের পিছে পড়ে থাকতে না। তোমার দেখা পাওয়ার অপেক্ষায় কেউ একজন যা আছে সেদিকে তুমি খেয়াল রাখবে।
দিনে একবার হলেও আমাকে বুকে জড়িয়ে ভালোবাসার কথা বলতে। রাগ করো না লক্ষ্মীটি, মুখে না বললে কি হবে, অন্তর দিয়ে হাজারবার বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। থামলে কেন, আরে বলো। আই লাভ ইউ। আয় আয় মামুনি। তুমি আমাদের সাথে থেকে যাও না বাবা। বস। থাকবো রে মা, থাকবো। আমি যে হিংস্র বাঘকে হন্য হয়ে শিকার করার জন্য খুঁজছি, ওকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাই যতদিন ওকে খুঁজে না পাবো ততদিন তুই এখানেই থাকবি। ঠিকই বলেছেন দুলা ভাই, আপনার বোন জামাইয়ের হত্যার প্রতিশোধ দেবার জন্য আপনি মাহারা। আরে সেই জন্যই তো আমি নিশ্চিন্তে আছি মামনি। বলো বাবা। জন্মদিনে যে উপহার আমি তোমাকে দিয়েছি কয়েকদিনের মধ্যেই তার চেয়ে বড় উপহার আমি তোমাকে দেব, যা একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার। বাবা তুমি জানো না, সেই উপহারের মানুষটাকে আমি অনেক আগেই বেছে নিয়েছি। হ্যাঁ, বাবু কাঁদছে। কি ব্যাপার? নিশ্চয়ই বাজে অনুযায়ী আমার বড় ভাইয়াকে অর্ধেক বয়স করে ফেলেছে। কিভাবে করলো কাজটা? এই যে এইভাবে আসি। মামি, আমার জন্মদিন পালন তো হয়ে গেছে, তারপরে আবার নতুন শাড়ি পরে কোথায় নিয়ে যাচ্ছ? ড্রয়িং রুমে গেলেই সব বুঝতে পারবে। চলো বলা। আয় মা, বস। ও, তোকে তো বলাই নেই মামনি, ওরা তোকে বউ করে নেওয়ার জন্য দেখতে এসেছে। হ্যালো মিস। ভাইজান, তোমার মেয়ে এভাবে দেমার দিকে চলে গেল যে? আমার ছেলেকে কি তোমার মেয়ে পছন্দ হয়নি? পছন্দ যে হয়নি তা খুব সহজেই বোঝা যাচ্ছে। না না, তা নয়, বয়স কম তো, তাই বোধহয় একটু লজ্জা পেয়েছে। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি কথা বলে আসছি। কি রে মা, তুই এভাবে চলে এলি, কোথাও ঠিক হলো? আমাকে না জানিয়ে হঠাৎ করে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা তোমার ঠিক হয়েছে বাবা? না, তবে বেঠিক কিছু করেছি বলে মনে হয় না, কারণ আজ না হয় কদিন পর বিয়ে তো দিতেই হবে। বাবা, মেয়ের পছন্দ মতো পোশাক হেলিকপ্টারে পাঠানো বড় কোনো বিষয় নয়, কিন্তু কিন্তু পছন্দ মতো একজন জীবনসঙ্গী বাছাই করে দেওয়াকে একটা মেয়ের জন্য বাবাদের সবচেয়ে বড় উপহার। কিন্তু এই বিয়ে না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে মা। কি ঝামেলা হবে? সেই ঝামেলা দেখার জন্য আমি বেঁচে থাকবো না। না মা, না, এত বড় সর্বনাশর কথা তুই মুখে আনিস না। দুলাভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছে মেয়ে বিয়েতে রাজি হয়েছে। আরে দেখতে হবে না মেয়েটা কার। হ্যাঁ, যা বলেছি তাই হয়েছে। মামনি আমার একটু লজ্জা পেয়েছে। হামিদা, তুই কোনো চিন্তা করিস না, এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করব যাতে আশেপাশে সব এলাকায় খবর হয়ে যায়। এখন বল, কি চাস তুই? পয়সা, ধন, দৌলত কিছুই আমি চাই না, শুধু আমার স্বামীকে যে খুন করেছে ওই ইসলামের পাওয়াটা আমি চাই। দোলার আজমের বিয়ের 1 মিনিট আগে হলেও ওই রুস্তমের দেহ থেকে কল্লা কেটে নিয়ে আমি তোকে উপহার দেব। রোনা, আমি তো দেয়া ওয়াদা করার চেষ্টা করছি। প্রতিশোধ আর প্রতিঘাতের জীবন থেকে আমি সরে গিয়ে তোমার সন্তানকে বুকে জড়িয়ে রেখেছি। বাবা হয়ে মায়ের আদর স্নেহে ওকে গড়ে তুলেছি। তোমার অভাব ওকে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে দোয়া করো
আমি যেন তোমার বাবুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। বড় ভাই সর্বনাশ হয়ে গেছে, বাবু তো ঘরে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো। কোথায় কোথায় আমার বাবু? লক্ষ্মী সোনা, আজ তোমাকে দিয়ে আমি আমার ভাগ্য পরীক্ষা করব। এখানে যে ফুল রাখা আছে তার মধ্যে তুমি যদি এই ফুল ধরো তাহলে বুঝবো আমার বাবা তোমার বাবার সাথে আমার বিয়ে হতে দেবে না। আর যদি এই লাল গোলাপটা ধরো তাহলে বুঝবো তোমার বাবার সাথে আমার বিয়ে হবে। আমি তোমার মা হব। এখন যাও তোমার হাতে, প্লিজ লক্ষ্মী সোনা। এই লাল গোলাপটা তুমি ধরো প্লিজ। এসো না, এসো এসো বাবা, এসো 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 না প্লিজ, এসো এসো এসো। এসো বাবা, না আমার লক্ষ্মী সোনা বাবা। আমার কাছে এটা খুব ভালো লাগছে, এটাও খুব সুন্দর। কিন্তু এটাও খারাপ না। পছন্দ যখন হচ্ছেই না তখন সবগুলো একটা করে ছাপিয়ে নিলি হয়। হাত দোলাকে ডাকলি তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও নিজেই পছন্দ করুক না। এই যে শুনেছ, কি হয়েছে? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে চন্দ্র গ্রহণ লেগেছে। উপরে গিয়ে দেখো কি সর্বনাশ হচ্ছে। লক্ষ্মী সোনা আমার, বলো মা, বলো মা, বাবা বলো না, বলো মা, বলো বলো মা, মা বলো, বলো না। দুলা মামনি, কে এই বাচ্চা? আমার ছেলে। আজব কথা বলছো তুমি। বিয়ে না হতে বাচ্চা কি করে তোমার কাছে এলো? বাবুটা আমাদের ডান্স মাস্টারের ছেলে। আমি যদি ডান্স মাস্টারকে বিয়ে করি তাহলে এটা আমারই ছেলে হবে, তাই না? দেখো দোলা, এ যদি তোমাকে মা ডাকে তাহলে তোমার মা যেখানে শুয়ে আছে সেই কবরে তোমার বাবা আমাদেরকে শুইয়ে দেবেন। আমি তো সেদিনই বাবাকে জানিয়ে দিয়েছি আমার পছন্দের মানুষ ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করবো না। এ তুমি কি বলছো মামুনি? তোমার বাবাই তো সব কথাবার্তা চূড়ান্ত করেছেন। তাছাড়া বিয়ের কার্ডও পছন্দ করা হয়ে গেছে, আজই ছাপানো হবে, কাল থেকে সবাইকে বিলি করবো। তার আর দরকার নেই, কাঠগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দাও। আহা, পাগলের মতো কথা বলো না। ভাইজান, এত কথার কি দরকার? ব্যাপারটা আমি দেখছি। বলছি লোকে নিও না, লোকে নিও না। ভাইজান, না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার বাবুকে চাই। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, বাবুকে পাওয়া যাবে। আমরা যেভাবেই হোক বাবুকে খুঁজে বের করবো। ছেলেকে দিয়ে আমার ভাগ্নির মতো আর কতজনকে মা ডাকিয়েছিস? বল ওর মা কোথায়? নাকি সেও তোর মতো রাতারাতি বড়লোক হবার জন্য অন্য কারোর সাথে রাত কাটাতে গেছে? এই বাচ্চু শিকদার, মুখ সামনে কথা বল, নইলে আরে ভাব দেখে তো মনে হচ্ছে তুই একাই একশো। কি মারবি নাকি? মার, আরে মার, আরে মার না। কাল সূর্য দাঁড়ালে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, নইলে পরিণাম কি হবে তার নমুনা দেখ। আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। না বাচ্চু শিকদার, তোদের মতো অত্যাচারী নরপশুদের শাস্তি দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মেনে একজন নিরীহ মানুষের মতো বেঁচে আছি। কিন্তু আজ যখন তোরা আমার উপর আবার আঘাত এনেছিস, তখন তখন আমি তোদের কাউকে বাঁচতে দেব না। আমার ভাইজানকে তুমি মেরো না, ভয় লাগে। আমাদের তুমি মাফ করে দাও, আমরা কথা দিচ্ছি আর কোনো দিন কোনো কারণে তোমার ধারে কাছে আসবো না। এবারও তোদের জান আমি ভিক্ষে দিলাম। এরপর যদি আর কোনো ভুল করিস তাহলে তোদের আমি কাউকে বাঁচতে দেব না, কথাটা মনে রাখিস। কি বললেন? ঠিকই বলছি, তোমার হবু স্ত্রী আরেকজনের স্ত্রী হতে যাচ্ছে। কার এত বড় সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওকে কুরবানি করে ওর কল্লা দিয়ে আমি ফুটবল খেলবো। আরে বলা সহজ কিন্তু করা কঠিন। আমরাও খেলতে গিয়েছিলাম, কোন রকমের প্রাণ ভিক্ষা চেয়ে বেঁচে এসেছি। তাই যত শীঘ্রই পারো তুমি এসে দোলাকে এখান থেকে নিয়ে যাও। না, রুনাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য এখানে আর এক মুহূর্ত নয়। দোলা, দোলা গেল কোথায়? একটু আগে তো এখানে দেখে গেলাম। আরে আশেপাশে কোনো রুমে আছে কিনা খুঁজে দেখ, যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখ না কোথায় আছে। জাহান্নামের পথে পা বাড়িয়েছে। এই দেখুন, চিঠিতে লিখেছে ও এই বিয়েতে রাজি না, তাই এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝেছি বস, সবখানে খুঁজে দেখলাম, কোথাও নেই। তার মানে ভয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওস্তাদ, চলো গাড়িতে উঠি। আচ্ছা বলো তো, আমাদের ওস্তাদের জীবন নিয়ে কেন তুমি খেলা করছো? তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাদের কাছ থেকে চলে যাও। না, আমি বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চিরদিনের জন্য চলে এসেছি। উনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো। দোলা, নিজের এলাকা বাড়ি ঘর ছেড়ে এত দূরে এসেছি শুধু একটু শান্তিতে থাকার জন্য। তোমার কারণে আজ সেই শান্তিটুকু হারিয়ে ফিরে যাচ্ছি। আমার প্রতি যদি তোমার এক বিন্দু পরিমাণ শ্রদ্ধা থাকে তাহলে তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে সত্যি, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। আমার এই সন্তানের মাঝে আমি তাকে খুঁজে পাই, আর তাই বলছি তুমি ফিরে যাও। আমাকে কোনো মরণ খেলায় ফেলো না। চল খেদমত। হ্যাঁ চলো। ওই দেখবো না, ঠিকই চল। যে করে হোক সামনের স্টেশনে ট্রেন ছাড়াতে হবে। চল। ওই ট্রেন তো এই স্টেশনে থামবে না, আর যেভাবে হোক থামাতে হবে। ঠিক আছে, আমি ট্রেন থামানোর ব্যবস্থা করছি। বাঁচতে
করতে চাইলে ট্রেন থামানোর ব্যবস্থা কর, লাল পতাকা দেখা। ওই ডান্স মাস্টার কোন বডিটা আছে খুঁজে বের করে ওর মাথাটা কেটে দিয়ে আসো, যাও। আরে এভাবে সবাই ভূত দেখার মতো দৌড়ে পালাচ্ছে কেন? কি কি হচ্ছে? যান বাঁচাতে চাইলে আপনারাও পালান। উনি ডান্স মাস্টার না, উনি কে জানেন? কে? রুস্তম খান। আরে বাঁচতে চাইলে এরা বলে কি? আরে চল পালান। এই কে তুমি? সুলেমান সরকারের বংশের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো, তুমি কে? তোমার বাবার নাম কি? শরীফ জোয়ারদার। কোন উদ্দেশ্যে তুমি আমার পিছনে এসেছো? বলো কে পাঠিয়েছে তোমাকে? বলো। তুমি জানো তোমার বাবা আমার ওস্তাদের জীবনে কি ক্ষতি করেছে? কত বড় শত্রু সে? তাহলে শোনো, সমাজের অন্য সব ছোট ছেলে মেয়েদের মতো ওস্তাদ আমার মা বাবা ভাই বোনের স্নেহ আদর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার বাবা আর তোমার ফুফা সুলেমান সরকারের অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য খাতা কলমের বদলে সেই অবুধ বয়স থেকে হাতে লাঠি তুলে নিয়েছে। বাবা, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আগুনে পুড়ে যে লোহা জন্ম দিয়েছ,
সেই আমি আজ সম্পূর্ণ প্রস্তুত। কালাম চাচা, 15 বছর ধরে তোমার যে হক থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মতো বেঁচে আছো, এবার তার হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নিব। আগামীকাল 15 বছর শেষ হবে, কথাটা সুলেমান সরকারকে জানিয়ে এসো। কালাম শেখ, এত বছর পর কি মনে করি? আগামীকাল 15 বছর শেষ হবে, তাই ওয়াদা অনুযায়ী আমাদের জমির দলিল এবং গত 15 বছরে জমি থেকে আয়ের টাকা সমবায় সমিতির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। গোলাম হয়ে এসে যে কথা বলছো তা যদি না করি, তাহলে তোমাদের সবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। আর সেই কল্লা দিয়ে ফুটবল খেলবে? ওই খেলোয়াড়ের কলিজাটা আমি 2 চোখ ভরে দেখব। বলো, ওর নাম কি? রুস্তম খান। আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নগর নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। আল্লাহুম্মা আমিন। সুলেমান, 15 বছর আগে তুই জমি সমবায় সমিতির নিরহ সদস্যদের হক কেড়ে নেওয়ার জন্য আমার বাবাকে এইভাবে পায়ের নিচে ফেলে তার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তেমনি আজ ওর জীবন আমি কেড়ে নিব। যদি জানে বাঁচতে চাস, তাহলে আজ তুই এক্ষুনি সেই দলিল ফিরিয়ে দিবি। দে দলিল। এই রুস্তম, এই সুলেমান যা নেয় তা কোনোদিন ফিরিয়ে দেয় না, সুতরাং দলিল তুই কোনোদিনই ফেরত পাবি না। তাহলে তুই জানে বাঁচবি না। কি না বোন, না, আমি তোর স্বামীর কবরের মাটি খেয়ে কসম খেয়ে এসেছি, তুই সেদিনই বিধবা শাড়ি পরবি যেদিন আমি ওই রুস্তম সহ ওর বংশের সবাইকে কাপড়ের কাপড় পরাতে পারবো। আমি ব্যস্ত মানুষ, বিয়ে শাদী নিয়ে আমার কাজ কারবার, যা আপনার বাড়িতে আছে বলে মনে হয় না। নিশ্চয়ই কোনো দাওয়াতে ডেকেছেন, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন, খেয়ে কাজে যাই। চুপ করো, আমি তোমাকে কাজেই ডেকেছি। কি কাজ হুজুর? একটা সুন্দরী পাত্রী চাই। কার জন্য হুজুর? রুস্তমের জন্য। ওনাকে কে মেয়ে দেবে?
মাফ করবেন, এই কাজ আমি করতে পারবো না। কে বললে পারবে না? পারবো হুজুর। বলেন কেমন পাত্রী চাই? নম্র, ভদ্র, শিক্ষিত মেয়ে। যৌতুক টৌতুক লাগবে না। হুজুর এই দেখুন। মা, দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী মেয়ে। শীঘ্রই প্রস্তাব নিয়ে যাও। কিন্তু হুজুর একটু সমস্যা আছে। কোন পুলিশ, মাস্তান, বীরপুরুষ, দাঙ্গাবাজ ছেলে এই মেয়ের পছন্দ নয়। সংস্কৃতি মানা ছেলে ছাড়া এ মেয়ে কাউকে বিয়েই করবে না। ঠিক আছে, তুমি রুস্তমের সত্যিকার পরিচয় গোপন রেখে ওকে জানাও রুস্তম একজন সংস্কৃতি মানার ছেলে, যার প্রমাণ আগামী পৌষ মেলার সাংস্কৃতিক মঞ্চে পাবে। এদের মধ্যে কিন্তু আমার ছেলেও আছে। ভালো করে খুঁজে দেখো কে হবে তোমার উপযুক্ত স্বামী। তুমি বেছে বের করো কে হবে। যে রুস্তমের সাথে আমাদের শত্রুতা, ওর সাথে আমার বংশের কারো আত্মীয়তা হতে পারে না। কি করবে তুমি? যে ভাই আদর্শ আর সততার বড়াই করি, আমাদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করি, এতটা বছর দূরে সরে আছে, সে কি তোমার কথা রাখবে? যদি না রাখে তাহলে আমি ওর মেয়েকেও ক্ষমা করব না। না শরীফ না, বাপদাদার সহায় সম্পত্তির ভাগ থেকে তুই আর হামিদা বেইমানি করে আমাকে বঞ্চিত করেছিস। আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কোনদিন দাবিদার হয়ে হাত বাড়াইনি। কিন্তু আজ তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মাহারা মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলিস না। তাহলে মেয়েকে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে তোমার মেয়েকে আমি ভালো বংশের কোন ধনবান পরিবারের পুত্রবধূ করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, ফিরিয়ে নাও। তা না হলে আমি যা বলেছি তাই করব। আপনি কি বলছেন? ঠিকই বলছি রাহান সাহেব। খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা করতে যাদের এক বিন্দু বুক কাঁপে না, সেই ভাই বোনদের কথা অমান্য করে আমি আমার মেয়ের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারবো না। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। না, কারো ভয় আপনি আমার বাবাকে দেওয়া কথা ফিরিয়ে নিয়ে আমার বাবাকে অপমান করবেন, তা কিন্তু আমি বরদাস্ত করব না। বাবা, আপনি ভাইয়া ভাবি শাহানাদের বিয়েতে আসার জন্য চিঠি লিখে দেন। আমি সরকার বাড়িতে গিয়ে ওই শরীফ জোয়ারদারের সাথে বোঝাপড়াটা করে আসছি। শরীফ জোয়ারদার, কোথায় কি? বেরিয়ে আয়। তুমি? হ্যাঁ আমি। তোর ভাই আমার হবু শ্বশুরকে যে হুমকি দিয়ে এসেছে, তার দাঁত ভাঙা জবাব দিতে এসেছি। কোথায় সে? সাহস থাকলে সামনে এসে দাঁড়াতে বল। তোর বাবার ভালো যে ভাইজান এখন এখানে নেই। যদি থাকতো তাহলে তোকে লাশ হয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। যে রুস্তম তোদের কারণে অবশ বয়স থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আছে, তাকে মৃত্যুর ভয় দেখে যদি আর একটা কথা বলিস, তাহলে আমি তোর জিভ কেটে জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। এই, কথাটা মনে রাখিস। তোর মতো হিংস্র বাক্যে মান খবর দেওয়ার জন্য আমিও তার নাগিন হয়ে থাকবো। তুই বধূ করে যাকে ঘরে আনবি, খুব শীঘ্রই তাকে আমি দুধওয়া শাড়ি পরিয়ে দেব। না, আপনি সিদ্ধান্ত নিলে কি হবে? আমি বিয়ে করব না। কারণ যে ভাই বোনদেরকে আমি আমার নিজের জীবনে যাতে বেশি ভালোবাসে, তাদেরকে ছাড়া আমি বিয়ে করে স্বার্থপর হতে পারবো না। আমি
আমি ওদের মনে কষ্ট দিতে পারবো না বাবা। জানি, কিন্তু আমরা চাইলেই যে ওরা আসতে পারবে না। হ্যাঁ, বিদেশের ব্যাপার, গাড়ি বা ট্রেনে আসা তো সম্ভব না। খবর পেয়ে রওনা দিয়ে পৌঁছতে হলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। 3 দিন কেন, প্রয়োজনে 3 মাস অপেক্ষা করতে হলে করব। এ তুই কি বলছিস? বিয়ের সমস্ত আয়োজন করা হয়ে গেছে, মেয়ে পক্ষের লোকজন সবাই এখন শুধু তোর অপেক্ষায় বসে আছে। থাকুক, আপনাদেরকে খবর পাঠিয়ে দিন, আমার ভাই বোনেরা না আসা পর্যন্ত এ বিয়ে হবে না। কিন্তু ওরা তোর বিয়েতে আসবে না। তুই বলার পর ওদেরকে আসার জন্য আমি চিঠি লিখেছি। ওরা উত্তর পাঠিয়ে কি লিখেছে এটা পড়ে দেখ। ওরা কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ লন্ডনে নিজেদের কাজে ব্যস্ত। ডলার পাউন্ডের পিছনে ছুটছে সবাই, তোর পিছনে সময় নষ্ট করবে কেন? ওরা আসবে, তবে তোর বিয়েতে নয়, অবসরে ছুটি কাটাতে। এখন বল, ওদের অপেক্ষায় থাকবি না আমার সম্মান রক্ষা করবি? তোমার সম্মান হানি হওয়ার মতো কাজ আমি করব না বাবা, আমি করব না। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কি লেখা আছে? যদি আসে টিকটিকি বাসর ঘরে, বধুর জীবন মধুর হবে স্বামীর আদর্শ আঁকে। এসো। পাখির গানি হয়, পৃথিবী জেগে যায়, তোমারই ভালোবাসা আমায় বাঁচায়। সাগর সীমানায় নদী হারিয়ে যায়, তোমারই ভালোবাসা আমায় বাঁচায়। তুমি আলো, তুমি আশা, তুমি বুকে প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ, তুমি আমার জান। ছাড়া এই মনটা হয় মরুভূমি। একদিন তো মরবো গো, ভুলে যেও না, মন থেকে সব স্মৃতি মুছে দিও না। মাটির টানে শ্রাবণ ঝরে যায়, তোমারই ভালোবাসা আমায় বাঁচায়। চাঁদের যোচনায় আঁধার মুছে যায়, তোমারই ভালোবাসা আমায় বাঁচায়। তুমি আলো, তুমি আশা, তুমি বুকে প্রাণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ, তুমি আমার জান। তুমি আলো, তুমি আশা, তুমি
দিন মাস বছর বলে কোনো কথা নেই। যখনই সুযোগ পাবো তখনই প্রতিশোধ নেব। আমার কথার অবাধ্য হয়ে করিম মণ্ডল ওর মেয়েকে সুখী দেখতে চেয়েছে, কিন্তু আমি ওর মেয়ের কপালে দুঃখের রেখা এঁকে দেবো। তাহলে চলো দয়াল বাবার মাজারে গিয়ে মানত করে আসি, যাতে খুব শীঘ্রই আমাদের মনের আশা পূরণ হয়। কি ব্যাপার? শোনো ভাবি, বড় ভাইয়া এই এলাকার মানুষদের বিপদ আপদের সাথী, তাই সবাই তাকে সম্মান করে। আকাশ, জি তুমি বৌমাকে নিয়ে ফকির মিসকিনদের তবারক বিলি করে দাও। চলো ভাবি। মামা বল। ওই যে রুস্তম। ভাইজান, যার নাম শুনেছো কিন্তু চোখে দেখোনি, ভালো করে দেখো। এই সেই রুস্তম যে আমার স্বামীর খুনি। ঠিক আছে, তোমরা মানতের কাজ শেষ করো। আমি ওর সাথে পরিচয় পর্বটা শেষ করে ওকে বুঝিয়ে দিয়ে আসি ও কার বোনকে বিধবা করেছে। ভাবি দাও। আল্লাহু আমিন। কোন পবিত্র কাজে মেয়েদের মাথা থেকে শাড়ির আঁচড় পড়ে গেলে বেআব্রু হয়ে যায়, আর পুরুষের মাথা থেকে এই পবিত্র জিনিসটি পড়ে গেলে সুন্নতের অবমাননা হয়। আপনাকে দেখে মনে হয় সম্মানী ব্যক্তি, তাই এই টুপি সামনে রেখে সুন্নতের সম্মান ঠিক রাখবেন। ওসব হাদিসি কথা রেখে আমার কথা শোনো। আমি শরীফ জোয়ারদার। তুমি যাকে খুন করেছো সেই সুলেমান সরকার আমার ভগ্নিপতি। পৃথিবীর সব ভাই চায় তার বোন সুখে থাকুক, কিন্তু তুমি আমার বোনের সুখ শান্তি কেড়ে নিয়েছো। তাই আমি তোমার জীবন কেড়ে নিয়ে আমি আমার বোনের মন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দেবো। ওখানে কি হচ্ছে? ও কিছু না, আমাদের এখানে এক সম্মানী ব্যক্তির সাথে আরেক সম্মানী ব্যক্তি দেখা হলে এভাবে কুশল বিনিময় করে। তুমি কোনো চিন্তা করো না, চলো তো ভাবি, চলো। এই শরীফ জোয়ারদার, তোর চুলুমবাজ ভগ্নিপতি আমার বাবার উপর হাত তুলেছিল বলে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। ইচ্ছে করলে তোকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি। কপাল ভালো তো, করিম মণ্ডল আমার কাছে তার মেয়েকে বিয়ে দিচ্ছে জেনে করিম মণ্ডলকে যেদিন তুই হুমকি দিয়েছিস সেদিন তোকে পাইনি বলে তুই বেঁচে গেছিস। শোন, দা কুড়াল তলোয়ার দিয়ে নয়, এই চোখে নজর দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো। কথাটা মনে রাখিস, মনে রাখিস। এই দেখেছিস, বিধবা হয়েও কেমন রাজরানীর মতো সেজে আছে। এইসব মেয়ে মানুষের মুখ দেখাও পাপ। শুনুন, আপনি কে, কি আপনার পরিচয় তা আমি জানি না, কিন্তু অনেকে কানাঘোষা শুনে বুঝলাম আপনি বিধবা। আপনি জানেন না কোনো মেয়ের স্বামী মরে যাবার পর এত সাজগোজ করে থাকা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তা আমাকে শেখাতে হবে না। শোন, তোর স্বামী আমাকে বিধবা করেছে, তোর স্বামী একটা খুনি। আর তাই তোর স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এই স্বাধীন থাকবো। কি আজেবাজে কথা বলছেন? আমার স্বামী একজন ফেরেশতার মতো মানুষ। মিথ্যে কথা। তোর স্বামী ফেরেশতা নামের আজরাইল।
কে আপনি? আমার স্বামী সম্পর্কে আজে বাজে কথা বলছেন? আমি শরীফ জোয়ারদার। আমার পরিচয়টা তোর বাবার কাছ থেকে জেনে নিস। আর ভালো করে শুনে রাখ, আমার বোন যা বলেছে তার ফল তোকে ভোগ করতে হবে। রুস্তমকে তো শেষ করবই, আর সেই সাথে রুস্তমের বংশধর তোর ভবিষ্যৎ সন্তানকেও ক্ষমা করব না। বৌমা, সেদিন আপনাকে প্রথম দেখেছি, সেদিনই এর মনে আমার বাবার আসলে আপনাকে ঠাই দিয়েছি। আর সে আপনি কিনা আমার সাথে মিথ্যে কথা বলে প্রতারণা করেছেন। আমার সরলতার সুযোগ নিয়ে একজন সন্ত্রাসী দাঙ্গাবাজের সাথে আপনি আমার জীবনটাকে জড়িয়ে দিয়েছেন। সংস্কৃতি মনে মনে গোপন করেছেন। আপনার ছেলে একজন সন্ত্রাসী। রুনা, তোমার এত বড় সাহস! সত্য মিথ্যা না জেনে তুমি আমার বাবাকে অপমান করছো। স্ত্রী হয়ে স্বামীকে খুনি সন্ত্রাসী বলতে লজ্জা করো না তো? না, কারণ আমি যা জেনেছি তা মিথ্যে নয়। গ্রামের মানুষ তোমাকে সালাম করে যে সম্মান দিয়েছে তা থেকে আনন্দে আমার বুকটা ভরে গেছে। কিন্তু সেই সম্মান যে ভয় করেছে তা বুঝতে পেরে এই বুকের ভিতরে থাকা সে আনন্দের সাথে হাসি খুশিতে মরণ হয়েছে। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে আমি একজন খুনি সন্ত্রাসী স্ত্রী। না, আমি কোন পেশাদারি খুনি বা সন্ত্রাসী নই। আমি তাকে খুন করেছি যে অসহায় মানুষদের খুন করেছে। আমি তার বিরুদ্ধে সন্ত্রাস করেছি যে নিরীহ মানুষদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। আজ তুমি আমাকে যে বেশে দেখে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে গেছো, সেই বেশে থেকেই আমি এই রুস্তম শত শত হাজারো মা বোনের দুঃখ কষ্ট মন থেকে মুছে দিয়েছি। সমাজের অত্যাচারী মানুষগুলোর কাছ থেকে ফিরিয়ে দিয়েছি কেড়ে নেওয়া অসহায় মানুষের হক। কিন্তু অন্যের হক আদায় করতে গিয়ে এতদিন তুমি যা করেছ, আজ হতে তোমাকে সেই পথ থেকে সরে দাঁড়াতে হবে, যাতে আমি এবং আমার সন্তান তোমার কাছ থেকে প্রাপ্য নিজেদের হক থেকে বঞ্চিত না হই। না, স্বার্থপরের মতো আমি তোমার এক হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে পাহাড়ের চূড়ায় তুলতে গিয়ে হাজারো হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে মাটির সাথে মিশে দিতে পারবো না। যাদের বিরুদ্ধে তোমার এই সংগ্রাম, সেই শত্রুদের মরণ থাবা যে কোনো সময় আমাকে বিধবা করতে পারে। তোমার শত্রুতার রেশ ধরে বংশানুক্রমে আমাদের সন্তানের উপর আঘাত আনতে পারে, যার কারণে ভবিষ্যতে তোমার বংশের প্রদীপ উজ্জ্বল হয়ে ওঠার বদলে প্রতিশোধের আগুনে দাবানল হয়ে উঠতে পারে। জানি এটা আপু, কি দেখো তো এভাবে চিৎকার করছিস কেন? কি দুলা ভাই, খুব টেনশন লাগছে? দুলা ভাই, সত্যি কথাটা কি বলবো? আমি যা করেছি এবং আপনি যা দেখেছেন, সেই অবস্থা এখন আপু। আপনি বাবা হতে যাচ্ছেন দুলা ভাই। সত্যি? কি ব্যাপার? লোকজন আসার সময় হয়ে গেছে, অথচ যার সন্তানকে ঘিরে এই সাতটা অনুষ্ঠান, সে কোথায় বৌমা? রুস্তম! আঙ্কেল, আপনি হয়তো ভুলে গেছেন, আজ বিদেশ থেকে বড় ভাইয়েরা আসছে, তার রিসিভ তো এয়ারপোর্টে গেছে। রুনা, রুনা, এদিকে এসো। এটা করছো? বাইরে গেলে সবকিছু বুঝতে পারবে, চলো। ভাইজান, তোমাদের বৌমা। রুনা, সবাইকে সালাম করো। বৌমা, রুস্তম, বৌমাকে এখানে আনার কি দরকার ছিল? বাবা, ভাইয়েরা তো কেউ আমাদের বিয়েতে ছিল না,
তাই রুনাকে ভিতরে গিয়ে দেখার আগে তাদের পাওনার সম্মানটুকু দিয়ে আমি আমার কর্তব্য পালন করেছি। এই রুস্তমের ভাই ভাবিরা এসেছে? হ্যাঁ ভাইজান, তুমি ওয়াদা করেছো আমার স্বামীর এক লাশের বদলে রুস্তমের বংশের সবার লাশ আমাকে এক এক করে উপহার দেবে। ভাইজান, এই সেই সুযোগ, বলো কি করবো? আমি আসার আগ পর্যন্ত আমাদের লোকদের বল প্রস্তুতি নিয়ে গ্রামের চতুর্দিকে নজর রাখতে, যাতে নজরে কেউ পড়লে চান নিয়ে ফিরে যেতে না পারে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। রুনা, আমি যা যা বলেছি সব রান্না করেছো তো? হ্যাঁ। চাচু, তুমি এখানে বসো। এই, তাহলে তুই কি নিচে বসে খাবি? বস এখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই বসো চাচু, আমার নিচে বসে খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ চাচু, এই হাতটা ভাঙছে না, একটু ভেঙে দাও না। বলো কি, আমার ভাতিজি হয়ে হাড় ভেঙে না খেতে পারলে আমার মান সম্মান কিছুই থাকবে না। দেখো কিভাবে হাড় ভেঙে খেতে হয়, ভালো করে দেখো। খাও। তোমার কমন সেন্স বলতে কিছু নেই? আমেরিকা থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছি? ওর মতো মুখের মুখের খাবার খেলে তোমার রোগ হবে। অশিক্ষিত মূর্খ, তোমার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? ভাবি, মূর্খ হলেও আমি কিন্তু স্বাস্থ্য সচেতন ও খুব শক্তিশালী মানুষ। গন্ডার শক্তিশালী হলো গন্ডার গন্ডারি। নে, ভালো করে হাত ধুয়ে নে। সে কি বাবা, উঠে গেলেন যে? খাওয়ার রুচিটা চলে গেছে। তাই শোনো সবাই, এই ডার্টি দেশে থাকলে সবার এই ডার্টি অভ্যাস হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কি করছো তুমি? হ্যাঁ, কি করছো তুমি? এই অবস্থায় ভাবে কোনো কাজ করা ঠিক না, তুমি তা জানো না? জানি, তবে ভয়ের কোনো কারণ নেই। আমি মরে গেলে তোমার সন্তানকে সহি সালামতে তোমার করে দিয়ে যাব। চুপ করো, ফের যদি এই ধরনের কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। না, তুমি চোখের আড়াল হলে আমি বাঁচব না। রুনা, হ্যাঁ রুস্তম। কিন্তু কিসের বিপদ তা তোরাই জানিস। আমরা কাল বেড়াতে যাচ্ছি, যদি কখনো তোকে প্রয়োজন হয় তাহলে এই ফোনে তোকে জানাবো। এই নে, দ্যাট ইজ মোবাইল ফোন। ইফ ইউ ইউজ দিস। ও, তুই তো আবার ইংরেজি জানিস না। আমি আসি। সত্যি কি তুমি ওকে মোবাইল ফোনটা দিয়ে দিলে? আরে না না, আমরা এখানে থাকা পর্যন্ত একটা চাকরের দরকার, তাই সে ব্যবস্থা করা হলো। কি ঠিক বলিনি ভাইয়া? ঠিক বলে। হ্যাঁ চলো। চলো চলো। তোমরা কারা? তোদের জম, মানে তোদের ভাই রুস্তম আমাদের বাবাকে খুন করেছে। আমরা কসম খেয়েছি তোদের বংশের কাউকে জীবিত ছাড়বো না। এই, সবাইকে শেষ করবে।
বলছেন? কারোর কোনো ক্ষতি হয়নি তো? হলেই তো আমাদের কি, ভাগ্য ভালো বেঁচে গেছি। তা না হলে আজ তোমার স্বামীর কারণে আমাদের লাশ হয়ে ফিরে আসতে হতো। আসলে রুস্তমকে ছাড়া বাইরে বের হওয়াটা ঠিক হয়নি। চুপ করো। এতদিন জানতাম তোমার স্বামী একজন সহজ সরল পাগল মানুষ, কিন্তু ও যে একটা খুনি, গ্রামের মানুষের শত্রু, তা যদি জানতাম তাহলে এ বাড়িতে ভুলেও পা রাখতাম না। দেখো না, সত্য কথা বলাতে কেমন সাপের মতো ফুসফুস করছে, মনে হচ্ছে ছড়াও দেবে। দেবে কি? অনেক আগেই তো বলেছে কোন মেয়ে যাকে বিয়ে করতে রাজি হয়নি, অথচ এই রূপসী নাগিন খান বংশের সম্পত্তি একা ভোগ করার জন্য ঠিকই রাজি হয়ে একজন খুনি মাস্তানের বউ হয়েছে। এমন খুনি গুন্ডা স্বামীর বউহার চাইতে বেশ্যাগিরি করে বেঁচে থাকা অনেক ভালো। যা কিছু বলার আমাকে বলো, কিন্তু আমার স্বামীকে নিয়ে কেউ আর একটি কথাও বললে আমি কাকে যে কি করবো তা আমি নিজেই জানি না। আরে আমার স্বামী আপনাদের মতো শিক্ষিত না হলেও, দামি স্যুটটায় না পড়লেও, দামি গাড়িতে না চললেও এই গ্রামের সবার কাছে একজন আদর্শবান সিংহ পুরুষ, যার নাম শুনলে মানুষ নামের জানোয়াররা ভয়ে আত্মরা হয়ে যায়। আমার স্বামী পাগল না? হ্যাঁ, সত্যিই পাগল। কারণ আপনাদের মতো স্বার্থপর ভাই আছে সেটা জেনেও যখন চুপ থাকে, তখন তাকে পাগলই বলতে হয়। আর কি বলেছেন আপনি? আমার স্বামী খুনি মাস্তান না? মনে নেই সেদিনের কথা, যেদিন গ্রামের মানুষের হক আদায় করার জন্য সবাই যখন প্রত্যেক বাড়ির বড় ছেলেকে লড়াকু সৈনিক করে করে তোলার জন্য আপনার বাবাকে দান করেছিল, তখন এ বাড়ির বড় ছেলে হয়ে আপনি এই ভাই আর এই বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বংশের মান সম্মান রক্ষার জন্য। সেদিন যদি আমার সামনে এগিয়ে না আসতো, তাহলে আপনারা বিদেশ গিয়ে সহায়ক হয়ে থাকতে পারতেন না। আপনাদের লেখাপড়া শিখিয়ে বড় করার জন্য রুস্তম নিজে কৃষক হয়েছে, এক হাতে লাঠি ধরে আরেক হাতে চাষ করেছে। আপনাদেরকে সময় মতো টাকা পাঠানো আর ভালো মন্দের খোঁজ খবর নেওয়ার জন্য সে নিজেই ডাকপিয়ন হয়েছে। আজ যদি আমার স্বামী না থাকতো, তাহলে আপনারা এই গ্রামে পা রাখতে পারতেন না। আর আমার স্বামীর সাহায্য ছাড়া আপনারা এখান থেকে যেতেও পারতেন না। আপনারা সবাই স্বার্থপর হওয়াটাই শিখেছেন, কিন্তু আমার স্বামী পরের উপকার করার জন্য শুধু ত্যাগী হওয়াটাই শিখেছেন। এরকম একজন ফেরেশতার মতো মানুষকে যদি আবারও কিছু বলেন, তাহলে আমি আপনাদের সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। মাইন্ড ইট। শুনেছিস তো, ছোট বড় তোদের সবাইকে পা ধরে সম্মান করার হাত দিয়ে বৌমা তোদের কি করবে? স্বামীর প্রতি ভালোবাসা কাকে বলে শিখেছো তোমরা? শিখেছো তো নিজের দেশকে ডার্টি কান্ট্রি আর নিজের দেশের মানুষকে ডার্টি পিপল বলা। আমার ঘরে তোদের জন্ম হয়েছে, সেটা ভাবতে আমার লজ্জা হয়। ভাইয়া, ভাবি, দেখো পুকুরে টাটকা মাছ, বাগানের ফল, এই দেখো, আর টাটকা ক্ষেতের সবজি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোর বিয়েতে আমরা আসতে পারিনি, কিন্তু তোর সন্তানকে দেখার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে ঠিকই এসেছি। আর সেই সুযোগে বউকে দিয়ে উচিত শিখে নিয়েছিস। কি বলছো তোমরা? শুধু তাই নয়, তোর বউ নাকি আমাদের কেটে টুকরো টুকরো করে ফেলবে। রুনা, 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 আমার ভাইদের তুমি কি বলেছ? তার আগে তুমি তাদের জিজ্ঞেস করো তারা কি বলেছে। তুমি আমার ভাইদের কেটে টুকরো টুকরো করবে বলেছো কিনা? হ্যাঁ বলেছি, কিন্তু কেন বলেছি তা তাদের জিজ্ঞেস করে দেখো। রুস্তম, তোর কি জ্ঞান বুদ্ধি কিছু
আছে? গর্ভবতী বউর গায়ে হাত তুলেছিস? বাধ্য হয়েছি বাবা। ও আমার ভাই ভাবিদের কত বড় কথা বলেছে তুমি জানো? এই ওদের পা ধরে মাপ চাও, যাও। ক্ষমা চাওয়ার কথায় যদি ওঠে তাহলে আগে ওদের পা ধরে আমার ক্ষমা চাওয়া উচিত, কারণ বৌমার চাইতে আমি ওদেরকে অনেক বেশি অপমানজনক কথা বলেছি। বাবা, আপনি আমাদের জন্মদাতা, শুধু অপমান কেন, গায়ে হাত তোলার অধিকার আপনার আছে। ও সন্তান সম্ভব বলে আমি ওকে মাফ করে দিলাম, কিন্তু ভাই ভাবিদের কাছে মাফ না চাইলে ওকে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হয় মাপ চাও, না হয় বাড়ি ছেড়ে চলে যাও। তোমার বাবা তোমার সম্বন্ধে মিথ্যে বলে আমাদের বিয়ে দিয়েছেন, কিন্তু যে ভাই ভাবিদের কারণে আজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তারা তোমাকে কতটুকু ভালোবাসেন তা আজও বুঝতে পারলে না। আর সেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। ভাইয়া, ওর হয়ে আমি তোমাদের কাছে মাপ চাইছি, তোমরা ওকে মাফ করে দিও। ভাইয়া, ভাইয়া মাফ করে দিও। তুই দুঃখ করিস না মা, মেয়েদের প্রথম সন্তান তার বাবার বাড়িতে হয়, সেজন্য তোকে তো এখানে আসতেই হতো। কিন্তু বাবা, ও যদি আমাকে নিতে না আসে তাহলে আমি এই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। জামাই বাবা যে যেন তোকে নিজে নিতে আসে আমি সে ব্যবস্থা করছি। কি ব্যাপার, এত আনন্দ কিসে? শুভ সংবাদ নিয়ে এসেছি। তা শুভ সংবাদটা একটু খোলাখুলি ভাবে বলো। নাতি না নাতনি? নাতি, একেবারে ফুটফুটে চাঁদের মতো। আলহামদুলিল্লাহ, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি। কে কে আলো জ্বালিয়েছে? হামিদা, এত প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে থেকেও তুই যার কারণে এই অন্ধকার ঘরে মুখ থুবড়ে পড়ে আছিস, সেই রুস্তমের কলিজায় দাগ দেবার সুযোগের খবর পেয়েই আমি এসেছি। তাই বাইরে বের হয়ে সূর্য দেখ, ওই সূর্য অস্ত যাওয়ার আগেই আমি ওর আদরের ভাই বোনদের লাশ বানিয়ে ওর জীবন অন্ধকারে ঢেকে দেবো। এই চলো সবাই, এই হ্যাঁ, চল। চলো। আপনারাও চলো। ভাইয়া, ভাবি না, ভাইয়া না, তোমরা যেও না। রুনার উপর অভিমান করে আমার সন্তানকে না দেখে তোমরা চলে যাচ্ছ, তাতে আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু পুলিশের উপর ভরসা করে তোমাদের যাওয়াটা ঠিক হবে না। যেতে হলে আমাকে সঙ্গে নিয়ে যাও। তার মানে তোর বউ যে কথাগুলো বলেছে এখন তা তুই প্রমাণ করতে চাচ্ছিস? তোকে ছাড়া আমরা এই এলাকা ছেড়ে যেতে পারবো না, তাই না? শোন, মরতে হলে মরবো, তবু আমরা তোকে ছাড়াই যাব। আব্বু, আমার খুব ভয় করছে, তার থেকে সাথে নিয়ে চলো না। চুপ, কোনো কথা বলবে না। এই চলো সবাই। না, আমি জেনে শুনে তোমাদেরকে এভাবে যেতে দেবো না। রুস্তম, পথ থেকে সরে দাঁড়া, না দাঁড়ালে মায়ের কসম খেয়ে বলছি এটাই এই বাড়িতে আমাদের শেষ আশা। এই সবাই গাড়িতে ওঠো। হ্যাঁ চলো। তুই যে ভাই ভাবিদের কারণে বৌমাকে ঘর ছাড়া করেছিস, তার প্রতিদান ওরা কিভাবে দিল বুঝতে পেরেছিস? আমি আমার দাদু ভাইকে দেখতে যাব, গাড়ি আনতে বল।
গাড়ি ঘোড়ো, গাড়ি ঘোড়ো। বড় বড়। মোবাইলটা দাও। টুম্পা, তাহলে চাচ্ছো আমাদেরকে মেরে ফেলার জন্য তাড়াতাড়ি বোমা মারছে। টুম্পা, আমাদেরকে বাঁচাও চাচ্ছো, আমাদেরকে বাঁচাও। কি রে, কি হয়েছে? টুম্পা কেন জানি খুব কান্নাকাটি করছে। আপনি ওদেরকে নিয়ে রুনাদের বাড়িতে যান, আমি রেল স্টেশন থেকে একটু ঘুরে আসছি। ট্রেন যদি ছাড়িস তাহলে জানিস শেষ করে ফেলবো। মাস্টার সাহেব, ওই নরপশুর দল আমার ভাই ভাই খুন করার জন্য এসেছে। আপনি নির্ভয় ট্রেন ছাড়ার ব্যবস্থা করুন। আমি থাকতে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্লিজ। আমার জন্য দেব না, তোমার সেই সালামতে যাচ্ছ, আমি খুশি। আমাদের ক্ষমা করে দিও ভাই। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আমাকে ছোট করতে না ভাবি। তোমরা আমার জন্য দোয়া করে ভাবি। ভাই তোর ছেলেকে না দেখে চলে যাচ্ছি, এটা তোর ছেলের গলায় পরিয়ে দিয়ে আমাকে অপরাধ বোধ থেকে মুক্তি দি ভাই, মুক্তি দি, মুক্তি দি। ক্ষমা করে দিই। খোদা হাফেজ।
দরজা ভেঙে ফেল। এই মেয়ে, সেদিন তুই রুস্তমের বউ হয়েছিস, সেদিনই তোর কপালে মরণ রেখা লেখা হয়ে গেছে। তোর বাবা নিজেই তোর কপালের সেই রেখা লিখে দিয়েছে। বাবার কাছ থেকে আপনার সম্বন্ধে আমি সবই জেনেছি, তাই আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই শত্রুতার খেলা বন্ধ করুন। না, ওই খান বংশকে ধ্বংস না করে এই খেলা শেষ হবে না। তাই আজ তোর ছেলে আর তোকে খুন করে এই শত্রুতার খেলা শুরু করব। না চাচা, না, এই অবিচার আপনি করবেন না। বল, তোর বাচ্চা কোথায়? ডাক্তারের কথা অনুযায়ী চেক আপ করাতে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। মিথ্যে না বলে ভালো ভালো বল, বাচ্চা কোথায়? সত্যি বলছি চাচা, ও ঘরে নেই। এই, তোর যা, খুঁজে দেখ বাচ্চাকে কোথায় লুকিয়ে রেখেছে। যা। কাঁদে না বাবা। এই, বাচ্চাকে নিয়ে ভেতরে গিয়ে দুধ খাওয়া, যা এখান থেকে। অন্য বাচ্চা কাঁদছিল, ওর বাচ্চাকে খুঁজে পেলাম না। প্রতিশোধের খেলায় যখন নেমেছি তখন ব্যর্থ হয়ে আমি আমার বোনের সামনে গিয়ে দাঁড়াবো না। আমি তোর কোনো ক্ষতি হতে দেয়নি। জানিস, তোর বাবাকে আমি বিপদের কথাটাই বোঝাতে চেয়েছিলাম। আজ আমার কে তোর এই অবস্থা করেছে? আমাকে বলো বাবা, বলো আমাকে। শরীর জর্দার বাবা আমার বাবা, কাউকে বলুন বাবাকে একটু নিয়ে আসতে, দেখে চলে যায়। তুই নিজেই গিয়ে দেখ। বাবা, আসার সময় আপনাকে বলেছি আমি ভেতরে যাব না, কারণ অকৃতজ্ঞ ভাই বোনদের ভালোবেসে ওর প্রতি যে আমি অবিচার করেছি, কি করে আমি সেই মুখ তাকে দেখাবো? এই মুখ আমি ওকে দেখাতে পারবো না বাবা, দেখাতে পারবো না। দেখাতে চাইলেও আজকের পর থেকে আর কোনোদিন দেখাতে পারবি না। মানে বৌমা আর কোনোদিন তোর মুখ দেখতে পারবে না বাবা। হ্যাঁ রুস্তম, ওই শহীদ জর্দার আমার বৌমার সেই অবস্থায় করে গেছে। না,
হয়নি আমি চলো হাসপাতালে চলো রোজা। কোনো লাভ হবে না, সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকবো না। তোমার সাথে অনেক বছর বেঁচে থাকার ইচ্ছে ছিল আমার, কিন্তু তা হলো না। আমার বুকে প্রাণ, আমি আমার নিজের জীবনের পৌষ মাসের মঞ্চে প্রথম যে রূপে আমি তোমাকে দেখে এই বুকে আপন করে নিয়েছিলাম, সে রূপে তুমি আমার বাবুকে মানুষের মতো মানুষ করে তুমি কথা দাও রুস্তম, দাও বলো, কথা দাও। রুস্তম, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই বৌমার শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য তোর সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যা, যাতে ওই নরপশুদের সাথে আর কোনদিন তোর দেখা না হয়। হ্যাঁ রুস্তম, আমার জন্য তুই কোনো চিন্তা করিস না, কারণ আমি হচ্ছে অস্তগামী সূর্য, কিন্তু তোর ছেলে হচ্ছে উদীয়মান সূর্য। ভাইজান, তুমি আমাকে বলেছিলে তোমার মেয়ের বিয়ের 1 মিনিট আগে হলে ওই রুস্তমের মাথাটা কেটে এনে আমাকে উপহার দিবে, কিন্তু সেই রুস্তমই যখন সবার মুখে চুনকালি মেখে দিয়ে তোমার মেয়েকে নিয়ে গেছে, তখন আমার মাথাটা কেটে নিয়ে ওকে যৌতুক হিসেবে দিয়ে এসো। না বোন না, আমি যে কথা তোকে দিয়েছি তা যদি না রাখতে পারি তাহলে নিজের মাথা নিজেই কেটে আমি এর প্রায়শ্চিত্ত করব। এই রক্তের কসম খেয়ে বলছি, তোলাকে ফিরিয়ে আসার পর আমি তোকে দেওয়া আমার ওয়াদা পূরণ করব। কোথায় তোর কাপুরুষ ছেলে বন্দি করে আমাকে ঘায়েল করার জন্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে? আজ তোর জীবন কেড়ে নিয়ে ওর মরণ ফাঁদ তৈরি করব, যাতে তোর মরা মুখ দেখতে এসে ওর ধরা পড়ে, নির্মম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতে আমার মেয়েকে তুলে দেয়। শরীফ জোয়ারদার, তুই নিজে একটা কাপুরুষ হয়ে পুরুষত্বের সাহসে কথা বলছিস? এই নিষ্পাপ শিশুকে খুন করতে গিয়ে আতর ঘরে থাকা মাকে খুন করাকে কি বলে জানিস? আরে মানুষ নামের জানোয়ার, তুই সেই খুনি শয়তান। ভিক্ষা চাইতে আসা ভিক্ষুকের মতো লাগছে তোকে। নামা ওটা, আরে নামা ওটা, হাত পাত। আমার বাবার কাছে হাত পেতে তোর মেয়েকে ভিক্ষা চেনে, আরে কপাল ভালো তোর। খান মঞ্চিরে দাঁড়িয়ে
রায়হান খানকে খুন করার চেষ্টা করে এখনো তুই বেঁচে আছিস। খোদার পরে যার হুকুম পালন করার জন্য আমি জীবনও দিতে প্রস্তুত। এখন যদি উনি হুকুম করেন তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারি। তাই বলছি, সময় থাকতে তোর মেয়েকে নিয়ে এখান থেকে তুই চলে যা। আমাকে নিয়ে যাচ্ছে, সে বিয়েতে আমার মত নেই, তুমি নিয়ে যেতে দিও না। বাবা আমাকে ছেড়ে দাও। লজ্জা করে না? ওর স্ত্রী না হয়ে এর মা হয়ে গেছিস। চলো গাড়ি। আকাশ, বাবুকে নিয়ে এসো। আচ্ছা। রুস্তম, পৃথিবীর সব বাচ্চার জন্ম নিয়ে প্রথমে মা ডাক শেখে, কিন্তু জন্মের পরে মাকে হারিয়েছে বলে ওর ছেলে আজ পর্যন্ত সে ডাকটুকু শেখেনি। আজ প্রথম ওর মুখে মা ডাক শুনেছি। তোর স্ত্রীর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু ওর একজন মার প্রয়োজন আছে। যে ভাই বোনদের তুই তোর জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিস, তোর প্রতি সে ভাই বোনদের এক বিন্দু ভালোবাসা না থাকা সত্ত্বেও জীবন বাজি রেখে তুই ওদের বিপদ থেকে রক্ষা করেছিস, অথচ না হারা সন্তানের চাহিদা পূরণের দায়িত্বে তুই অবহেলা করেছিস। রুস্তম, জীবনে আমার জন্য তুই অনেক করেছিস, আর শেষবারের মতো হাত জোর করে বলছি, আর একটা কাজ তুই করে দে বাবা। আমার দাদু ভাইয়ের জন্য ওই দোলাকে মা করে এনে দে। ওর মা না তুই কে নিস নে বাবা, কে নিস নে বাবা, কে নিস নে। চোখের জলে যতই বুক মাসিয়ে ফেলিস না কেন, তাতে আমার মন এক ফোঁটাও বুঝবে না। কারণ শরীরের প্রতিটি রক্তকণিকা থেকে শুরু করে এই কোপের প্রতিটি চুল সকাল হলেই বলে প্রতিশোধ দেব, প্রতিশোধ চাই। আর তুই কিনা সেই দুশ্মনকে ভালোবেসে ফেলেছিস। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি বলবো আমি ওকে ভালোবাসি। দোলা, আমার অবাধ্য হয়ে তোর চাচাতো বোন রুনা রুস্তমের জীবন সঙ্গী হয়েছিল বলে ওকে আমি ওই রুস্তমের জীবন থেকে বিদায় করে দিয়েছি। তাই তোকে সাবধান করে দিচ্ছি, এই জীবনে রুস্তমই হবে আমার স্বামী। চুপ! এসব কি তোর কাকা? কি ব্যাপার?
দয়া করে সবাই মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীজন, আগামী 7ই জুলাই রোজ শুক্রবার জনাব রায়হান খানের কনিষ্ঠ পুত্র জনাব রুস্তম খানের শহীদ জনাব শরীফ জোয়াবদারের একমাত্র কন্যা মুসাম্মাদুল্লাহ জোয়াবদারের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। সময় দুপুর 1:30। আপনারা আপনাদের কার্ডে যে সময় লিখেছেন সেই সময় অনুযায়ী এই কার্ডেও একই সময় লেখা হয়েছে, শুধু বরের নামটি রদবদল করা হয়েছে। তাই মন পরিবর্তন করে বিয়ে করালে ঠিক আছে, তা না হলে আপনাদেরকে শাস্ত্রের মতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা বলেছেন জনাব রুস্তম খান। হিংস্র বাঘের সামনে গর্জন করে কোনো লাভ নেই, কারণ আমি সেই রুস্তম যার নাম শুনে ভয়ে তোদের মতো অনেকেই আত্মরা হয়ে যায়। তাই মনে রাখিস, বিয়ে তোদের এখানে নয়, আমার বাড়িতেই হবে। আমি সময়ের আধা ঘন্টা আগে লোকজন নিয়ে এসে দোলাকে বধূ করে নিয়ে যাব। পুরুষের মতো আসবো, সবার সামনে দিয়েই নিয়ে যাব। তোরা সহ তোদের চাইতে বেশি শক্তিশালী তোদের বংশে যদি আর কেউ থাকে তাহলে সবাই মিলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস। রুখতে পারলে রুখিস, রুখতে পারলে রুখিস। এই রুস্তম প্রস্তুত থাকবে। রুস্তমের মৃত্যুর ফাঁদ আমি তৈরি করে রেখেছি। আজ ওকে মারতে না পারলে আমাদের কাউকে বাঁচতে দেবে না। অনেক দূরে গেছিস তুই, এবার ফিরে যা। এই রুস্তম খান আজ পর্যন্ত কোনো কাজে গিয়ে পিছপা হয়ে ফিরে যায়নি, কিন্তু আজ তোকে ফিরে যেতেই হবে। যদি না যাস তাহলে তোর কলিজার ধনকে তোর সামনে টুকরো টুকরো করে ফেলবো। কথা দাও, আমার বাবুর মুখের দিকে তাকে ওর সুন্দর ভবিষ্যতের জন্য আমার এই হত্যের প্রতিশোধ তুলে নিতে যাবে না।
তুই আমার রুনাকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছিস, আমার মাসুম বাচ্চার জীবনে ছিনিমিনি খেলেছিস। আমি আমার রুনাকে দেওয়া ওয়াদার জন্য এতদিন তোকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোর রক্ষা নেই। তোর রক্তে আমি আমার মনের সব দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ ধুয়ে মুছে নতুন জীবনে ফিরে যাব। আমি নতুন জীবনে ফিরে যাব। আমাকে মাফ করে দাও, আমার জীবন ভিক্ষা দাও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করে। আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে, যেহেতু আসামি সমাজের নির্যাতিত মানুষের জীবন রক্ষার স্বার্থে প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত জনস্বার্থের কথা বিবেচনা করে আসামিকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে বেকসুর খালাস প্রদান করার অনুমতি দিচ্ছে। বাবা রুস্তম, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যাকে নিতে এসেছো সে এখানে নেই বাবা, হাসপাতালে আছে। তবে যাওয়ার আগে এই চিঠিটা তোমাকে লিখে গেছে। রুস্তম, আমি নিজের সত্তাকে শেষ করে দিয়ে তোমার আত্মাকে শান্তি দিতে চাই। দোলা, জানি না কেন উনি অবিবাহিত অবস্থায় লাইগেশন করিয়ে চিরদিনের জন্য মা হওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। দোলা, হ্যাঁ, আপনি বলেছেন আপনার স্ত্রী রুনা ছাড়া অন্য কারো স্থান আপনার হৃদয়ে ঠাঁই পাবে না, শুধু বাবুর জন্য। যখন সেই কঠিন সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমিও চাই না বাবু ছাড়া অন্য কেউ আমাকে মা বলে ডাকুক। তাই আজীবন বাবুর মা হয়ে বেঁচে থাকার জন্য আমি আমার মাতৃত্বকে চিরদিনের জন্য বিসর্জন দিয়েছি।